রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে এগিয়ে নিতে আজকে আনুষ্ঠানিকভাবে যারা আমাদের সাথে শামিল হয়েছেন, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী, রাজনৈতিক সংগঠক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আলেম ওলামা থেকে শুরু করে যারাই যুক্ত হয়েছেন, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা গণ অধিকার পরিষদের 21 দফা কর্মসূচি, আত্মপ্রকাশের ঘোষণাপত্র এবং গঠনতন্ত্র দেখেছেন। বাংলাদেশে আমরা যেই কথাটি দীর্ঘদিন ধরে বলে আসছি যে রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তর চান, গণতান্ত্রিক রাষ্ট্র চান, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক দল লাগবে। বাংলাদেশের যে মেজর পলিটিক্যাল পার্টিগুলো যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের মধ্যেই আমরা দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা দেখি নাই, দলের মধ্যে গণতন্ত্র নাই। এক দলে 40-45 বছর ধরে চেয়ারম্যান কিংবা ধরেন দলের সভাপতির দায়িত্বে থাকেন, ওইখান থেকেই স্বৈরতান্ত্রিক মনোভাব শুরু হয়। যেই কারণেই কিন্তু গণ অধিকার পরিষদ, আমরা আনুষ্ঠানিকভাবেই বলেছি যে গণ অধিকার পরিষদ গণ মানুষের একটা রাজনৈতিক দল হবে, গণতান্ত্রিক একটা দল হবে, যেটা আমাদের সদ্য যোগদানকৃত রাজশাহীর অ্যাডভোকেট হাসিব ভাই যেটা বলেছেন যে গণ অধিকার পরিষদ নামের মধ্যে কোনো তাত্ত্বিকতা কিংবা বিশ্লেষণ করার দরকার নাই। আম জনতা সবাই যেন নামটি দেখেই তার কর্মকাণ্ড সম্পর্কে কাজ করতে পারে, সেই জন্য আমরা সহজবোধ্য একটি নাম গণ অধিকার পরিষদ আমরা ঠিক করেছি। গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এবং নারী অধিকার পরিষদ, আপনারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানেন। প্রত্যেকটি সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচন হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কাজী রিজু ভাই যেটা বলেছেন, আমরা এটাই চাই, আপনাদের গণ অধিকার পরিষদ করার জন্য গণ অধিকার পরিষদ আসা লাগবে না। গণ অধিকার পরিষদকে গড়ার জন্য, রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আপনারা গণ অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত হন, গণ অধিকার পরিষদের সাথে থাকেন। কারণ এইখানে এই প্ল্যাটফর্মে আপনি আপনার চিন্তা চেতনার আলোকে আপনি এই দলকে সাজাতে পারবেন, যদি আপনার চিন্তা চেতনা সঠিক হয়। তো আমাদের সদ্য যোগদানকৃত নেতৃবৃন্দের উদ্দেশ্যে এবং আজকের এই সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যেও আমাদের প্রধান উপদেষ্টা ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকার যেটি বলছিলেন যে আমরা রিসেট বাটন পুশ করেছি, তো আমরা রিসেট বাটন পুশ করেছি। আমি জাস্ট গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের ঘোষণাপত্রের থেকে কিছু অংশ একটু পড়ে আপনাদেরকে রিকল করতে চাই। গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ হয়েছিল 2021 সালের 26 অক্টোবর, আপনারা জানেন। সেদিন আমরা যেই ঘোষণাপত্রটি পাঠ করেছিলাম, পরিবেশ পরিস্থিতির কারণে সেটি হয়তো সর্বমহলে পৌঁছায়নি। আমাদের যে একটা প্রোগ্রেসিভ উদার গণতান্ত্রিক চিন্তা ভাবনার আলোকে যে রাজনৈতিক ঘোষণাপত্র ছিল, 21 দফার একটা কর্মসূচি ছিল, একটা অসাধারণ গঠনতন্ত্র ছিল, যেটা আমরা অসংখ্য শ্রেণী পেশার মানুষের সাথে আলাপ করে মতামত নিয়ে তৈরি করেছি, সেটা তো অনেকের দৃষ্টিগোচর হয়নি। তাই অনেকে হয়তো প্রশ্ন তোলার চেষ্টা করেন যে গণ অধিকার পরিষদের রাজনীতিটা কি, আমরা তো বুঝি না, জানি না। আমরা নিশ্চয়ই আমরা জানাতে আমাদেরও কিছু ব্যর্থতা আছে যে আমরা মানুষের কাছে সেই রাজনীতিটা পরিষ্কারভাবে হয়তো কিছু ক্ষেত্রে তুলে ধরতে পারিনি। তাই আমি আজকে গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশের কিছু অংশটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই। সেই 21 সালের 26 অক্টোবর আমরা যেটা ঘোষণা করেছিলাম। 50 বছর হলো বাংলাদেশের বয়স। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা আজ প্রিয় দেশবাসীর সামনে হাজির হয়েছি, মহান সৃষ্টিকর্তার উপর ভরসা করে, আমূল বদলে দেওয়ার বার্তা নিয়ে, নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় সহকারে। আমরা সেদিনই বলেছিলাম যে আমূল বদলে দেওয়ার বার্তা নিয়ে এবং নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় সহকারে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের জন্মগত শতাব্দীর 9-এর দশকে বাংলাদেশের স্বপ্নহীন লাখো লাখো পরিবারের তরুণ সদস্য আমরা, যারা কোনো মানসম্পন্ন শিক্ষা পায়নি, উচ্চশিক্ষার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে মাথা গোঁজার ঠাঁইটুকু চোটেনি। আমরা যে পথ, রাস্তা, মহাসড়ক ধরে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতাম, তাও নির্বিঘ্ন, নিরাপদ ছিল না। শিক্ষা শেষে চাকরির কোনো নিশ্চয়তা ছিল না, যা আজও নেই। চাকরির স্বপ্নটুকু আটকে ছিল কোটার বেড়াজালে। যেহেতু আমরা সেই সময় কোটা আন্দোলন করেছিলাম, তাই সেই প্রসঙ্গে কথাটুকু বলা ছিল। চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার করে মেধার অগ্রাধিকার আর যোগাযোগ, যাতায়াত ও চলাচলের জন্য নিরাপদ সড়ক ও পরিবহনের ব্যবস্থা প্রতিষ্ঠার কথা এদেশের শাসক, নীতি নির্ধারক, রাজনীতিকদের নজরে কখনো আসে নাই, যেই জন্য আমরা নিরাপদ সড়ক আন্দোলন করেছিলাম। প্রাত্যহিক জীবনের এমন অজস্র সমস্যা ও সংকটে ডুবে আছে আমাদের প্রিয় মাতৃভূমি। দেশবাসীর এমন মৌলিক, জরুরি ও মানবিক প্রয়োজনকে কোনো গুরুত্ব দেয় না রাজনীতিক ও আমলারা। লাল ফিদার দৌলতি যেটা আটকে থাকে।
কুৎসা হামলা, নির্যাতন, মিথ্যা মামলা, কারাবরণ ও জীবনের ঝুঁকি নিয়ে এক বৈরী বাস্তবতায় আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি। তাতে দেশ জুড়ে পেয়েছি শিক্ষার্থীদের অভাবনীয় সমর্থন। 90-এর গণ অভ্যুত্থানের পর 2018-তে এটা প্রথম একটি যুগান্তকারী আন্দোলন যা সরকারকে বাধ্য করেছে তাদের বৈষম্য সৃষ্টিকারী, অন্যায্য ও অগ্রহণযোগ্য কোটা সংরক্ষণ নীতি বাতিল করতে। এই আন্দোলন ও এর বিজয়ের মধ্যে দিয়ে ছাত্র অধিকার পরিষদ দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন পরিণত হয়। একই সাথে দেশের সকল শিক্ষাঙ্গনের ছাত্র সংসদের দাবি জনপ্রিয় হয়ে ওঠে। সরকার তথা ঢাকা বিশ্ববিদ্যালয় তা আয়োজন করতে বাধ্য হয়। যেখানে ব্যাপক নির্যাতন, ভোটে অনিয়ম ও কারচুপি করেও ছাত্র অধিকার পরিষদের বিজয়কে রোখা যায়নি। এই সাফল্য নতুন প্রজন্মের নেতৃত্বকে সাধারণ শিক্ষার্থী তথা জনগণের আস্থার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে। তরুণদের এই মহাজাগরণের ফলে কিছুদিনের মধ্যেই দেশব্যাপী শুরু হয় নিরাপদ সড়কের দাবিতে যুগান্তকারী আরেক আন্দোলন। পরিবহন সন্ত্রাসের ঢাকার একটি স্কুলের 2 জন শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা এই সংগ্রামে মাত্র 3 দিনের মধ্যে ছড়িয়ে পড়ে দেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে। সমাজ সচেতন, জনহিতকর ও সুশৃঙ্খল এই প্রতিবাদে নেতৃত্ব দেয় অতি সাধারণ শিশু কিশোররা। দীর্ঘ 10 দিন স্থায়ী এই লড়াই অমীমাংসিতভাবে চাপা পড়ে ক্ষমতাসীন দলের হেলমেট, সন্ত্রাস, পুলিশ ও বিজিবির বর্বর ও রক্তক্ষয়ী হামলা, অজস্র গ্রেপ্তার ও মিথ্যা মামলার ভারে। 2018 সালে গড়ে ওঠা ও ব্যাপক জনপ্রিয়তা পাওয়া কোটা সংস্কার এবং নিরাপদ সড়ক আন্দোলন প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ নিজের ভাগ্য পরিবর্তনের জন্য প্রাণপণ সংগ্রাম, আত্মত্যাগ ও নতুন সংগঠনের পতাকা তলে সমবেত হতে প্রস্তুত রয়েছে। এই যে পরিবর্তন, আমরা 21 সালেই কিন্তু জনগণকে বলেছিলাম মানুষ এখন প্রস্তুত, দরকার নেতৃত্ব, দরকার প্রচেষ্টা। আমরা সেই ভরসায় বৃহত্তর সংগঠন গড়ে তুলে ব্যাপক প্রতিরোধ ও প্রাণপণ লড়াই করার শপথ নিয়ে আজ মাঠে নেমেছি। আমরা কিন্তু সেদিনই বলেছিলাম যে আমরা এই দুর্বৃত্তদের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধ এবং প্রাণপণ লড়াইয়ের মাধ্যমে পরিবর্তন করতে চাই, যেটা আমরা 24-এ প্রমাণ করেছি। স্পষ্টতই 2 ভাগে বিভক্ত এই দেশে আমরা মজলুমের পক্ষে দাঁড়িয়ে স্বাধীনতার 50 বছর পূর্তি পালন করছি শোষিত, সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের পক্ষ নিয়ে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন হয়েছে, শত শত কোটি টাকার আতশবাজি ফুটেছে। আমরা কিন্তু পরিষ্কার ভাবেই বলেছি যে জালেমের বিপরীতে আমরা মজলুমের পক্ষ নিয়েই আমরা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি। পেছনে ফিরে আসা অর্ধ শতাব্দী স্মরণ করছি গরিব মানুষের বঞ্চনা, অমর্যাদা ও আত্মস্বীকৃতির স্মৃতির উপরে ভর করে। দেশবাসী দেখেছে এই দেশে বিভক্ত হয়ে পড়া দুই দলের মানুষ 71-এ পাওয়া স্বাধীনতাকে স্মরণ করছে ভিন্নভাবে। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যেখানে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে উঠেছিল, মুক্তিযুদ্ধের পরপরে আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করিয়েছে। শাসকদের জন্য মহা সাফল্যের 50 বছর, তাদের সম্পদ, বিত্ত, বৈভব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তাদের ছিল উন্নয়নের মহাসড়কের গল্প, আপনারা শুনেছেন। আর মুসলিমদের জন্য শোষণ, ভাওতাবাজি রাজনীতি। তারা তবে সবচেয়ে কম মজুরির কঠোর কায়িক শ্রমের দিন মজুর হয়ে প্রবাসী শ্রমিকরা রক্ত ঘাম ঝরিয়ে কোটি কোটি ডলার নিয়ে আসে দেশের জন্য, আর প্রভাব প্রতিপত্তি ক্ষমতাশালীরা লুটপাট করে তা পাচার করে নিয়ে জমায় উন্নত বিশ্বে। গত এই 5 দশকে বাংলাদেশে লুটেরা দুর্বৃত্তদের বিচার হয় নাই, যেটি আমাদের অঙ্গীকার। অবশ্যই মাফিয়া এই দুর্বৃত্তদেরকেও এই রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বিচারের মুখোমুখি করতে হবে। গণহত্যা, নারী নির্যাতন, ব্যাপক ধ্বংসযজ্ঞ, অগণিত মানুষের আত্মত্যাগ, কোটি মানুষের রক্ত ঘাম শ্রম, লাখো পরিবারের ঘর বাড়ি ভিজা মাটি ছেড়ে পলায়ন, বাস্তুচ্যুতি, শরণার্থী হওয়ার কষ্টকর পথ বেয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা। 50 বছরেও সেই দেশে আসেনি গণতন্ত্র, ভোটাধিকার হারিয়ে গেছে, মৌলিক ও মানবাধিকার, সুশাসন ও ন্যায় বিচার সুদূর পরাহত। অর্থনৈতিক মুক্তি কখনো ঘটেনি, কখনো সামরিক স্বৈরাচার, কখনো গণতন্ত্রের ছদ্মবেশধারী 2 পক্ষের হানাহানির মধ্যেও কয়েক বছর দেশে একটি দুর্বল ও ভঙ্গুর নির্বাচনী ব্যবস্থা চালু ছিল, তাও এখন নাই, যেটা আমরা 21 সালে বলেছিলাম। কারণ কি নির্বাচনী ব্যবস্থা ছিল সেটা তো আপনারা সবাই দেখেছেন। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সকল রাজনৈতিক দল, জনসমাজ ও রাষ্ট্রের সব কয়টি প্রতিষ্ঠানের ঐক্যমত্যের ভিত্তিতে একবারই শুধু একটি সামাজিক চুক্তি সম্পন্ন হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। যারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করে বিজয়ীদের হাতে দেশ শাসনের
আর দায়িত্ব তুলে দিতেন। কিন্তু দুর্ভাগ্যবশত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার 2011 সালে সংবিধান থেকে এই বিধান বাতিল করে দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ করে দিয়েছে। দলীয় সরকারের অধীনে প্রধান বিরোধী দল সমূহের অংশগ্রহণ ছাড়া ভোটারবিহীন নিশিরাতের দুইটি নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বহীন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যত দেশে একদলীয় শাসন কায়েম করেছে। এতে বাংলাদেশের শাসন ব্যবস্থা পতিত হয়েছে গভীর সংকটে, অকার্যকর হয়ে গেছে দেশের সংবিধান। আজকে সংবিধান সংস্কারের কথা বলছেন, রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, এটা কিন্তু আমরা 2021 সালে গণ অধিকার পরিষদের ঘোষণাপত্রেই বলেছি এই সংবিধান অকার্যকর হয়ে পড়েছে, নতুন সংবিধান এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার। এতে বাংলাদেশ রাষ্ট্র এক দীর্ঘস্থায়ী বিপদে পড়েছে। জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনীর মতো প্রতিষ্ঠানের দলনিরপেক্ষ যে অবস্থান নেওয়ার কথা ছিল তা আজ আর নেই। আমাদের প্রিয় মাতৃভূমির শাসন ব্যবস্থাকে এতটাই অধপতিত করা হয়েছে যে ভবিষ্যতে শুধু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের অধিকার প্রতিষ্ঠা করলেই হবে না, নতুন প্রজন্মকে নতুন করে গড়ে তুলতে হবে। ধ্বংস হয়ে যাওয়া সবকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্বাধীনতা পরবর্তী 50 বছরে যা ভেঙে চুরি হয়েছে। রাষ্ট্র সংস্কারের কথা বলছেন, প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলছেন, এটা কিন্তু আমরা সেই সময় বলেছি। শুধুমাত্র একটি নির্বাচন দিয়ে এই দেশের কার্যকর পরিবর্তন হবে না। কার্যকর পরিবর্তনের জন্য অবশ্যই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করতে হবে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। ধর্ম, জাতিসত্ত্ব, নানান সংস্কৃতি, বিশ্বাস ও মতামতের বৈচিত্র্য রয়েছে বাংলাদেশে। গণতান্ত্রিক রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য হচ্ছে নানান হামলা ও হাঙ্গামা থেকে সুরক্ষা দেওয়া। এই যে মাজারে হামলা হচ্ছে কিংবা কোথাও সংখ্যালঘুদের উপরে কোনো নিপীড়ন হলে সেটা রাষ্ট্রকেই রক্ষা করতে হবে, যেটা আমাদের গঠনতন্ত্রে আমরা পরিষ্কারভাবে ব্যক্ত করেছি। দেশে দীর্ঘদিন যাবৎ জনপ্রতিনিধিত্বশীল সরকার না থাকায় এমন বিপদ ক্রমশ বেড়েই চলেছে। এতে বিশ্ব দরবারে কলঙ্কিত হেয় হচ্ছে বাংলাদেশের মুখ। সংখ্যাগুরু জনগোষ্ঠীর একটি অংশের মধ্যে পরমত চর্চা, পরমত সহিষ্ণুতা ও পররুচির প্রতি অসহিষ্ণুতা বোধ বেড়ে চলছে। এটা বাস্তব, যার জন্য সংস্কৃতির একটা আমূল পরিবর্তন আমাদেরকে করতে হবে। সহনশীল একটা সমাজ আমাদেরকে গড়ে তুলতে হবে। এমন সকল দুর্ভাগ্যজনক ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নিতে বিলম্ব করছে। অপরাধীদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা করতেও দীর্ঘসূত্রিতার আশ্রয় নিচ্ছে। বিচারের ক্ষেত্রে ব্যাপক অযত্ন, অবহেলা ও গাফিলতি পরিণত হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ মৌলিক সকল চাহিদা পূরণের ক্ষেত্রে এমন অসহায়ত্বে পড়ে আছে বাংলাদেশ। স্বাধীনতা অর্জনের 50 বছর পর ভাবে চলতে পারে না আমাদের প্রিয় মাতৃভূমি। দেশবাসীর এমন সকল অপ্রাপ্তির বেদনা বদলে দেওয়ার জন্যই আমরা হাল ধরতে চাই এই রাষ্ট্রের। একে সবল ভিত্তির উপরে দাঁড় করাতে হবে গণতন্ত্র, মৌলিক অধিকার, সুশাসন, ন্যায় বিচার, স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাসী জাতি হিসেবে। সেই লক্ষ্যাভিমুখী সংগঠন, আন্দোলন ও রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমরা দেশবাসীর সমর্থন চাই, সাহায্য চাই। তারা আমাদের পাশে থাকবেন। আমূল বদলে দেওয়ার এই নতুন স্বপ্ন বাস্তবায়নের অভিযাত্রায় আমাদেরকে সমর্থন যোগানোর জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আজ সকলের সামনে দাঁড়িয়ে এই প্রত্যয় ঘোষণা করছি যে আমরা নানান ক্ষেত্রে সৃষ্টি হওয়া বহু স্তর বিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করব ইনশাআল্লাহ। আমরা কিন্তু পরিষ্কারভাবেই বলেছিলাম যে একটা গণমুখী সংগঠন গড়ে তুলে আন্দোলন ও রাষ্ট্র পুনর্গঠনের কাজ আমরা করতে চাই এবং সেই কাজে দেশবাসীর সমর্থন আমরা চাই। শুধুমাত্র চাকরির ক্ষেত্রে কোটার বৈষম্য, এই রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরে বৈষম্য রয়েছে। আমরা কিন্তু পরিষ্কারভাবে আমাদের ঘোষণাপত্রে 2021 সালে বলেছিলাম বহু স্তর বিশিষ্ট বৈষম্য লাঘব করে বাংলাদেশকে মানবিক উন্নয়নের প্রগতিশীল ধারায় স্থাপন করব ইনশাআল্লাহ। আমরা কিন্তু এটি আমাদের ঘোষণাপত্রে আমরা সেই 2021 সালে বলেছিলাম। তো যেটি আপনাদেরকে একটু রিকল করে আমি আজকে একটু আমাদের যারা যোগদান করেছিলেন এবং যারা আছেন সাংবাদিক বৃন্দ তাদেরকে একটু স্মরণ করে দিচ্ছিলাম। আমাদের 21 দফা কর্মসূচি ছিল। 1 নম্বর কর্মসূচি ছিল গণতন্ত্র, ভোটাধিকার নিয়ে। 2 নম্বর ছিল ন্যায় বিচার, সুশাসন নিয়ে। 3 নম্বর ছিল নারীর অধিকার নিয়ে। 4 নম্বর কর্মসূচি ছিল সংখ্যালঘু, জাতিসত্ত্ব, ধর্মাবলম্বীদেরকে নিয়ে। 5 নম্বরে ক্ষমতার ভারসাম্য। 6 নম্বরে দুর্নীতি প্রতিরোধ। 7 নম্বরে গণমাধ্যম ও বাক স্বাধীনতা। 8 নম্বরে পররাষ্ট্রনীতি। 9 নম্বরে প্রতিরক্ষা নীতি। 10 নম্বরে কৃষির আধুনিকায়ন। 11 নম্বরে শিল্প বিকাশ। 12 নম্বরে আর্থিক খাত উন্নয়ন প্রশাসন। 13 নম্বরে শ্রম অধিকার। 14 নম্বরে জনশক্তি রপ্তানি। 15 নম্বরে শিক্ষা ব্যবস্থা।
16 নম্বরে সামাজিক নিরাপত্তা, 18তে পরিবহন ও যাতায়াত, 18তে জনস্বাস্থ্য সেবা, 19-এ দূষণ ও দখল প্রতিরোধ, 20-এ খাদ্য পুষ্টি, 21-এ জ্বালানি প্রাকৃতিক সম্পদ। এর মধ্যে 2-3টি প্যারা আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। যেমন আমাদের 2 নম্বর যে প্যারাটি ছিল ন্যায় বিচার ও সুশাসন, সেখানে আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা, পর্যাপ্ত জনবল নিয়োগের মাধ্যমে বিচারের দীর্ঘসূত্রিতা হ্রাস ও ন্যায় বিচার নিশ্চিত করা, জাতীয় জীবনের সকল স্তরে বৈষম্য দূর করে সকলের জন্য সমানাধিকার, নাগরিক মর্যাদা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে, সিটিজেন চার্টার তৈরি করতে হবে, সকল ধরনের সরকারি সেবা প্রাপ্তিতে বিদ্যমান ঘুষ, দুর্নীতি, হয়রানি, বাধা বিঘ্ন দূর করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের মূল দায়িত্ব যে নাগরিকদের সেবা প্রদান করা এবং সরকারি চাকরিতে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীদের কর্তব্য যে তাদের কাছে আসা মানুষদের সম্মানের সহিত সেবা প্রদান, সেই সংস্কৃতি প্রতিষ্ঠা করা এবং তার লঙ্ঘনকারীদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, সর্বস্তরে ই গভর্নেন্স প্রবর্তন করা। এটা আমাদের ন্যায় বিচার ও সুশাসনের আপনার প্যারাতে ছিল। নারীর অধিকারে আমাদের 2টো লাইনের মধ্যে এরকম ছিল, নারীর প্রতি সকল ধরনের বৈষম্য বিলোপ সাধন করা, শিক্ষা, কর্মক্ষেত্রে ও রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা। 4 নম্বরে সংখ্যালঘু জাতিসত্ত্ব ধর্মাবলম্বীদের প্রশ্নে আমাদের সেখানে সম্পূর্ণ আমি পড়ছি না, আমি একটু পড়ছি, সেখানে পরিষ্কারভাবে বলা ছিল সহনশীলতার নীতি ও সংস্কৃতিকে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেয়া হবে, যাতে পরমত, পরধর্ম ও অপরের বিশ্বাসকে সংরক্ষণ করতে মানুষ উৎসাহ বোধ করে। জাতিসত্তার সমতা বিধানে বিভিন্ন ভাষা, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নাগরিকদের ধর্মীয়, মানবিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করা হবে। সকল ঐতিহ্য, মূল্যবোধ ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিকাশ এবং বিনিময়ের অনুকূল পরিবেশ সৃষ্টিতে উৎসাহ প্রদান করা হবে। 5 নম্বরে আমাদের ক্ষমতার ভারসাম্য প্যারাতে আমরা পরিষ্কারভাবেই বলছিলাম, কোনো ব্যক্তি 2 মেয়াদের অধিক সরকার প্রধান থাকবে না এবং একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হবে না। গণমাধ্যম ও বাক স্বাধীনতার প্রশ্নে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম, বাক, ব্যক্তি, চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতা, মুক্ত সাংবাদিকতার সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের মতো সকল দমনপীড়নমূলক আইন বাতিল করতে হবে। পররাষ্ট্র নীতির প্রশ্নে আমরা পরিষ্কারভাবেই বলছিলাম যে বাংলাদেশের জনগণের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার প্রতি নিঃশর্ত সমর্থন প্রদানকারী, দুর্নীতি ও ঋণের ফাঁদে জড়াবে না তেমন অর্থনৈতিক সহযোগিতাকারী, সামরিক জোটভুক্ত করতে চাপ দিবে না তেমন রাষ্ট্র, সমতা ও বহুমাত্রিক বহুদেশীয় আঞ্চলিক সহযোগিতার উদার নীতিতে সৎভাবে বিশ্বাসীদের সাথে চলার বন্ধুত্বভিমুখী পররাষ্ট্র নীতি অনুসরণ করা হবে। বাংলাদেশ বিরোধী ঘৃণা প্রচার ও সীমান্ত হত্যা বন্ধ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিরক্ষা নীতিতে আমরা পরিষ্কারভাবে বলছিলাম, নাগরিক ও মৌলিক অধিকারহীন স্বাধীনতা এবং জনগণের ভরসা হারানো সার্বভৌমত্বকে আপন মহিমায় পূর্ণ প্রতিষ্ঠার জন্য স্বদেশপন্থী দৃঢ় এক প্রতিরক্ষা নীতি প্রণয়ন করে তা কঠোরভাবে অনুসরণ করা হবে। আমরা আর্থিক খাতের সুশাসন, শিক্ষা ব্যবস্থা সহ আমরা সমস্ত সেক্টরে আমরা এইভাবে আমাদের একটা পরিষ্কার অবস্থান আমরা ব্যক্ত করেছি। খাদ্য পুষ্টি নিয়ে আমাদের অবস্থানের জায়গা আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম, নিম্ন আয় ও দরিদ্র পরিবারের মা ও শিশুর জন্য পুষ্টিগুণ সম্পন্ন সুষম প্রয়োজনীয় খাদ্যের সংস্থান নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি প্রণয়ন করা হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল মুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, বিপণন ও সরবরাহের ব্যবস্থা করতে হবে। কৃষকের অধিকার নিশ্চিত করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে। আমি রিসেট বাটন আমাদের প্রধান উদ্দেশ্য বলেছিল, আমি আজকে একটু রিকল করে আমাদের 21 দফা কর্মসূচি এবং আমাদের আপনার এই আমাদের যে আত্মপ্রকাশের ঘোষণাপত্র সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু পাঠ করে আমরা শোনালাম। আমাদের সমস্ত নেতৃবৃন্দ আশা করি বিস্তারিত তাদের সভা সমাবেশ মত বিনিময়ের মাধ্যমে জনগণের সামনে এই যুগোপযোগী কর্মসূচিটা প্রচার করবে এবং তুলে ধরবে। বর্তমান প্রেক্ষাপটে আমি 2টো কথা বলে শেষ করতে চাই। প্রথমত, এই যে কালো টাকা ও পেশি শক্তি নির্ভর যে দুর্বৃত্তায়িত রাজনীতি, এর বিপরীতে গণ অধিকার পরিষদ একটা উদার, প্রগতিশীল, অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাস করে। বিভাজন এবং বিদ্বেষের রাজনীতির বিপরীতে গণ অধিকার পরিষদ জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। গণ অধিকার পরিষদ মনে করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে
নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন নেতৃত্বের বিকল্প নাই। বিদ্যমান নেতৃত্ব এবং বিদ্যমান রাজনীতি গত 5 দশক ধরে কি করেছে সেটা জাতির সামনে পরিষ্কার। তাই জনগণকে আমরা বলতে চাই, ক্ষমতার দখল কিংবা ক্ষমতায় বসা নয়, জনগণের ক্ষমতায়ন এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাই গণ অধিকার পরিষদের অঙ্গীকার। যেই কারণেই আমাদের স্লোগান ছিল জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার। সেই জায়গা থেকে জনগণকে আমরা এই নতুন রাজনৈতিক দলকে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য গণ অধিকার পরিষদকে সামিল হওয়ার আহ্বান জানাই। বর্তমান সরকারের প্রসঙ্গে দুটো কথা বলতে চাই। বর্তমান সরকার আমাদের হাবিবুর রহমান রিজু ভাই যেটা বলেছে, বাংলাদেশের ইতিহাসে এই রকমের প্রেক্ষাপট তৈরি হয় নাই। দল মত নির্বিশেষে এত ভিন্ন মত পথের মানুষ এইভাবে একটা সরকারকে সমর্থন করছে। কাজী এই সরকারের প্রতি যে জনগণের প্রত্যাশা, সেটা পারদর্শী প্রত্যাশা, সরকারকে সেটি ধারণ করে কাজ করতে হবে। সরকারের জনভিত্তি না থাকলে সরকার ক্ষমতায় টিকতে পারবে না, রাষ্ট্র সংস্কার করতে পারবে না, জনগণের আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশের যে সংস্কারের পথ সেই পথে যেতে পারবে না। তাই সরকারকে বারবার আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের শক্তি সামর্থ্য জনভিত্তি হবে রাজনৈতিক দলগুলো। এই নতুন রাজনীতিতে বিশ্বাসী গণ অধিকার পরিষদের মতো রাজনৈতিক দলগুলো আপনাদেরকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতা করতে চায়। পাশাপাশি আমি মনে করি বিদ্যমান সকল রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের একটা আলাপ আলোচনা বোঝাপড়া থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি হলে সেটা এই সময় আরো রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। সরকার সেই বিষয়ে খেয়াল রাখবে। আমাদের পরিষ্কার কথা, আমরা যে গত 50 বছর যে সুযোগ পেয়েছি রাষ্ট্র সংস্কার এবং এই যে মাফিয়া লুটেরাদের বিচার কোন রাজনৈতিক সরকার করে নাই, এই সরকারকে মাফিয়া লুটেরাদের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, গণহত্যাকারীদের বিচার করে ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করতে হবে এবং এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ এবং তার দোসরদেরকে রাজনৈতিকভাবে ন্যূনতম 10 বছরের জন্য নিষিদ্ধ করতে হবে। তবেই আমরা আগামী কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারবো। এই দুর্বৃত্তরা গণহত্যাকারীরা যদি রাজনীতির সুযোগ পায়, আবার বাংলাদেশ সেই অন্ধকারে পতিত হবে। তাই সরকারের প্রতি আমাদের পরিষ্কারভাবে আমাদের দাবি এবং আহ্বান, আপনাদের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে, জনগণ আপনাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার পথটা শুরু করতে চায়, রাষ্ট্র সংস্কার শুরু করতে চায়, এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে চায়, মাফিয়া লুটেরাদের বিচার নিশ্চিত করতে চায়। তাই আপনারা জনগণের সাথে সম্পর্ক স্থাপন করুন, জনগণের মনের ভাষাটা বোঝার চেষ্টা করুন। এবং আরেকটি কথা পরিষ্কারভাবেই বলতে হবে, এই সরকারের উপদেষ্টাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল স্যার গত 1.5 দশক ধরে আমাদের মতো রাজনৈতিক কর্মীদের সাথে থেকে রাজপথের লড়াই সংগ্রাম করেছেন। আজকে সেই মানুষটিকে পরিকল্পিতভাবে তার জনপ্রিয়তা দেখে, তার জ্ঞান পাণ্ডিত্য দেখে তাকে একদল, আমি বলবো এরা কি চায় আমরা জানি না, তারা বিতর্কিত করার জন্য নানানভাবে প্রশ্নবিদ্ধ করছে। আমরা বিনয়ের সাথে বলবো, আসিফ নজরুল সহ সরকারের কোন উপদেষ্টাকে অকারণে সমালোচনা করবেন না, বিতর্কিত করবেন না। যদি কেউ দায়িত্ব পালনে অক্ষম হয়, যদি আমাদের সামনে পরিষ্কার কোনো বিষয় ফুটে ওঠে, অবশ্যই আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু আসিফ নজরুলের মতো দক্ষ মানুষ এই সরকারের দ্বিতীয় জন না, এটা বলতেই হবে। কাজে তাকে বিতর্কিত করা মানে সরকারকে দুর্বল করার একটা ষড়যন্ত্র। হয়তো আসিফ নজরুলের কাছে অনেকের প্রত্যাশা থাকতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে যাবেন, সুযোগ নেবেন, কিন্তু আমার মনে হয় আসিফ নজরুল না, কোন উপদেষ্টারা এই অসৎ কাজ করবেন না, বিশেষ কোন সুযোগ সুবিধা কাউকে দেবেন না। সাম্প্রতিক সময়ে ডিসি নিয়োগকে কেন্দ্র করে যেই তুলকালাম ঘটে গেছে, এখন আমরা শুনতে পাচ্ছি সচিবদের মধ্যে আলাপ 5 কোটি 10 কোটি টাকারও লেনদেন নাকি হচ্ছে। এই ঘটনাগুলো আসল নাকি নকল, বানানো নাকি আসলে সত্যিকার ঘটনা, সেই ঘটনাটা বিশ্বাসযোগ্য তদন্ত আগামী 7 দিনের মধ্যে আমরা প্রত্যাশা করি। সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো, এই ডিসি নিয়োগকে কেন্দ্র করে ছাত্র সমন্বয়কদের 2-1 জনের সংশ্লিষ্টতা বা নাম এসেছে, সচিবদের নাম এসেছে, পরিষ্কারভাবে জাতির সামনে একটা তদন্ত প্রতিবেদন আপনারা উপস্থাপন করুন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। না হলে এই সমস্ত ছোটখাটো ঘটনাই কিন্তু আপনাদের জন্য বিপদের কারণ হবে। আপনাদেরকে মনে রাখতে হবে, পচা শামুকেই কিন্তু পা কাটে। শেখ হাসিনার এক বক্তব্য, রাজাকার বলে এদেশের আপামর ছাত্র জনতা তরুণদেরকে যেভাবে বাজে মন্তব্য করেছিল, তার ভিত কিন্তু
নাড়িয়ে দিয়েছে। গত ১.৫ দশকের ধারাবাহিক লড়াই সংগ্রাম গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে। হাজার হাজার মানুষের ত্যাগ এবং প্রাণদান এই সংগ্রামকে বেগবান করেছে, এটি সত্য। কিন্তু কোটা সংস্কার আন্দোলন এই সংগ্রামকে ত্বরান্বিত করেছে, সাফল্যের দিকে নিয়ে গেছে, এটাই বাস্তবতা। সুতরাং এই আন্দোলনের আবার কেউ বাবা মা বলে দাবি করে মানুষের সাথে মানে আপনার উপহাস করবেন না। এই আন্দোলনের কোনো বাবা মা নাই, এই আন্দোলনের কোনো জাতির পিতা নাই, এই আন্দোলনের নেতা, এই আন্দোলনের অংশীদার এদেশের সকল শ্রেণী পেশার মানুষ, এই আন্দোলনের অংশীদার এদেশের সংগ্রামী মানুষগুলো। এই যে 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলন করার মধ্যে দিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙেছি, হাতের আঙ্গুল ভেঙেছি, কান ফাটিয়েছে, রক্ত দিয়েছে, আমাদের বোনেরা লাঞ্ছিত হয়েছে। 2018 সালে যদি এই ছাত্র অধিকার পরিষদের মধ্যে দিয়ে কোটা সংস্কার আন্দোলন গড়ে না উঠত, 24-এ কোটা সংস্কার আন্দোলন তৈরি হতো না, তাই না? প্রথম দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করেছিল 18 সালে, সেটি আদালতের মাধ্যমে ফিরিয়ে এনেছে 24 সালে। সেটাকে কেন্দ্র করে আন্দোলন হয়েছে, আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমাদের এই সহকর্মী সহযোদ্ধা ছোট ভাইরা। কিন্তু তারপরেও কিন্তু আমরা এটা বলবো না যে এই আন্দোলনের আমরাই নেতা, এই আন্দোলনে আমরাই সব করেছি। এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা কোনো দলের, আমি মনে করি কর্মী হিসেবে তাদেরকে দেখা উচিত নয়, তাদেরকে জাতীয় সম্পদ হিসেবে দেখা উচিত, জাতীয় বীর হিসেবে দেখা উচিত। এবং এই আন্দোলনের কৃতিত্ব, এই আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে এদেশের সকল সংগ্রামী বীর জনতা। কাজে এই বিতর্কিত কথা বলে অন্যদেরকে আমি বলবো, এই যে আন্দোলন নিয়ে বিভ্রান্তি তৈরি করবেন না। মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো নতুন একটা বিকৃত বয়ান এবং ইতিহাস ন্যারেটিভ তৈরি করবেন না কেউ, তাহলে জাতি বিভক্ত হবে। অলরেডি বিভক্ত হওয়া কিন্তু শুরু হচ্ছে। আমরা বিভক্তি চাই না, আমরা ঐক্য চাই। জাতীয় ঐক্য এবং সংহতির মধ্যে দিয়েই ইনশাল্লাহ আগামীতে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠিত হবে, নতুন বাংলাদেশ রচিত হবে। সেই লক্ষ্যে আজকে থেকে আমাদের নেতা কর্মীদেরকে আমরা আনুষ্ঠানিক নির্দেশনা হচ্ছে, এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন সমস্ত জায়গায় আমরা যেন জনপ্রতিনিধি গ্রহণযোগ্য মানুষদেরকে ঠিক করতে পারি, নেতৃত্ব বাছাই করতে পারি। এখন থেকেই জনপ্রতিনিধি সার্চ আপনাদেরকে করতে হবে। গ্রহণযোগ্য ব্যক্তিদেরকে, সমাজের ভালো মানুষগুলোকে গণ অধিকার পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে হবে। এবং মানুষ যে বিকল্প চাচ্ছে, মানুষ যে নতুনত্ব চাচ্ছে, আমরা কেন পুরানো জঞ্জালের মধ্যে ঢুকে যাব? গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে এককভাবে সমস্ত সংসদীয় আসনে প্রতিযোগিতা করবে, প্রতিদ্বন্দ্বিতা করবে। যারা গণ অধিকার পরিষদ থেকে প্রতিযোগিতা করতে চান, প্রতিদ্বন্দ্বিতা করতে চান, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চান, নির্বাচনে অংশ নিতে চান, তারা গণ অধিকার পরিষদের দায়িত্বশীল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করবেন। ঢাকায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, স্থায়ী কার্যালয় আল রাজি কমপ্লেক্সের 3য় তলায় সকাল থেকে রাত পর্যন্ত নেতা কর্মীরা থেকে আসেন, কথা বলবেন। আপনার গণ অধিকার পরিষদের পূর্বের যদি কোনো পদ নাও থাকে, আপনার যদি এলাকায় গ্রহণযোগ্যতা থাকে, আপনার যদি নেতৃত্ব দেওয়ার গুণাবলী থাকে, গণ অধিকার পরিষদ আপনাকে নেতা বানাবে, গণ অধিকার পরিষদ আপনার হাতে নেতৃত্ব তুলে দেবে। সুতরাং এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নাই। পরিশেষে একটা কথা বলে শেষ করব। শেখ হাসিনার গত 1.5 দশকে এই দেশে অনেক মানুষ নির্যাতিত, নিষ্পেষিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, প্রাণ দিয়েছে। এই প্রত্যেকটি অত্যাচারিত, নির্যাতিত পরিবারের পাশে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আপনারা দাঁড়াবেন। এই 1.5 দশকে এই লড়াই সংগ্রামে যারা প্রাণ দিয়েছে সেই শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়াবেন, সহযোগিতা করবেন। তাদের আত্মত্যাগের উপরেই দাঁড়িয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সুতরাং তাদের আত্মত্যাগকে ভুলে গেলে চলবে না। বিশেষ করে বিরোধী দল সময়ের নেতা কর্মীদেরকে আমি একটা বিষয় মনে করিয়ে দিতে চাই। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যারা লড়াই করেছিলাম একসাথে রাজপথে, আজকে তাদের মধ্যে অনেকের মধ্যে একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এতদিন আমরা বন্ধু প্রতিম সংগঠন হিসেবে, আত্মার আত্মীয় হিসেবে কাজ করেছি, একজনের প্রোগ্রামে আরেকজন গিয়েছি, আন্তরিকতার সাথে কথা বলেছি। এখন একটা অশুভ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কোন দলের পোস্টার কেউ ছিঁড়ে ফেলছে, কোন দলের ব্যানার কেউ ছিঁড়ে ফেলছে, কাউকে আবার লাঞ্ছিত করছে, হুমকি দিচ্ছে। আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। শেখ হাসিনার মতো
এই রকমের দানব কিন্তু ক্ষমতায় টিকতে পারে নাই। এত অহংকার ছিল, দাম্ভিক ছিল। শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না, সে কিন্তু হেলিকপ্টারে করে পালিয়েছেন। তাই আজকে যদি কেউ নব্য দখলদার দুর্বৃত্ত হয়ে উঠতে চান, তাদের জায়গা নতুন বাংলাদেশে হবে না, পরিষ্কার বলে দিচ্ছি। আমরা সকল দলের সাথে, সকল মত পথের সংগঠন এবং মানুষের সাথে একটা ভ্রাতৃত্বের সম্পর্ক, সহানুভূতির সম্পর্ক মধ্যে দিয়ে আমরা কাজ করতে চাই। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু যারা গত 1.5 দশকে হাসিনা বিরোধী এই ফাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলাম, তাদের মধ্যে যেন দূরত্ব তৈরি না হয়, তাদের মধ্যে যেন সম্পর্কের অবনতি না হয়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়, তাদের মধ্যে যদি বিরোধ তৈরি হয়, তাহলে কিন্তু সুযোগ নেবে ফাসিস্টরা, সুযোগ নেবে অন্যরা। এইটুকু বলে সবার উদ্দেশ্যে আমি বলবো যে বক্তব্য প্রচার করবেন, ভালো থাকবেন এবং আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আজকে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা, আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগদান করেছেন, আবারও তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে গণ অধিকার পরিষদের নেতৃত্ব নেওয়ার আহ্বান জানিয়ে আমার আজকের বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।